মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্পঞ্চাশৎ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ শান্তনুর বংশলোপের হাত থেকে বাঁচাতে সত্যবতী এবং ভীষ্ম আলোচনা করে ঠিক করলেন সত্যবতীর কুমারী বয়সের পুত্র দৈপায়ন ব্যাসকে নিয়োগ করা হবে। মহা তপস্বী দৈপায়ন ব্যাস মায়ের স্মরণ করা মাত্রই উপস্থিত হলেন এবং মায়ের প্রস্তাবে রাজি হলেন। তবে তিনি বিচিত্র বীর্যের বধূদের সঙ্গে মিলনের শর্ত হিসাবে বর্ষব্যাপী কঠোর ব্রত পালনের বিধান দিলেন। সত্যবতী 1 বছর অপেক্ষা করতে রাজি হলেন না। দৈপায়ন ব্যাস বললেন বর্ষব্যাপী ব্রত পালনের বদলে অন্তত একবার রাজবধূদের ব্যাসের বিকট রূপ আর শরীরের দুর্গন্ধ সহ্য করতে হবে। কারণ সেকালে নিয়োগ প্রথা যেমন প্রচলিত ছিল, তেমনি পুত্র উৎপাদনের কার্যটির সঙ্গে যাতে কোনোভাবেই কাম বা বিলাসের ছোঁয়া না লাগে তার ব্যবস্থা রাখা হতো। গোটা কাজটি যেন শুধুই কর্তব্যের আকারে সাধিত হয় তা সুনিশ্চিত করা হতো। ব্যাস রাজি হওয়ার পর সত্যবতী অম্বিকাকে শয়নকক্ষে অপেক্ষা করতে বললেন। তিনি বললেন, তোমার এক ভাসুর আসবেন তোমার গর্ভে বংশের উত্তরাধিকারী উৎপাদন করতে। অম্বিকা বিছানায় শুয়ে নানান কথা স্মরণ করতে লাগলেন। সেই স্বয়ম্বর সভায় ভীষ্মের 3 বোনকে হরণ করে আনা থেকে নিয়ে বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ, বিলাসে মগ্ন থেকে 7 বছর কাটানো, অপুত্রক অবস্থায় যক্ষারোগে বিচিত্র বীর্যে মৃত্যু এবং আজ এই বংশরক্ষার তাগিদে ভাসুর স্থানীয় একজনের দ্বারা সন্তান উৎপাদনের অপেক্ষায় থাকা। সেকালে নিয়োগ প্রথায় নিযুক্ত পুরুষটির শরীর ঘি, দই আর লবণ মাখিয়ে জ্যাব জ্যাব করে ফেলা হতো, যাতে শরীরের স্পর্শে কোনো সুখানুভূতি না আসে। ঘর থাকতো অন্ধকার, যাতে পুরুষটির রূপ দেখা না যায়। কিন্তু এখানে ব্যাস নির্দেশ দিয়েছিলেন ঘর যেন প্রদীপের আলোয় উজ্জ্বল থাকে, যাতে অম্বিকা এমনকি কল্পনাতেও কোনো সুপুরুষের কথা না ভাবেন। এবার মধ্যরাতে ব্যাস অম্বিকার ঘরে উপস্থিত হলেন। তাঁর গায়ের রং ঘোর কালো, চোখ ভাঁটার মতো জ্বলছে, পরনে পশুচর্মের পোশাক, মাথায় জটা, মুখে দাড়ি এবং গায়ে দুর্গন্ধ। রাজবধূ অম্বিকা মহর্ষি বেদব্যাসের এই অকল্পনীয় রূপ দেখে ভয়ে চোখ বুজলেন। ব্যাসও কোনো রকমের চাটুবাক্য বললেন না, কোনো শৃঙ্গার নর্মে মন দিলেন না। তিনি কেবল মায়ের ইচ্ছা পূরণ করে ইতি কর্তব্য পালন করলেন। অম্বিকা চোখ মুদে আপন রুচি বিরোধী এক পুরুষ সংসর্গ করে গেলেন। তিনি একবারও চোখ খুলে ব্যাসের দিকে তাকালেন না। রানীর শয়নকক্ষ থেকে ব্যাস বেরিয়ে চলে যাবার পথে তাকে ধরলেন সত্যবতী। জিজ্ঞাসা করলেন, খুব ভালো ছেলে হবে তো বাবা? রাজার ছেলে রাজপুত্রের মতোই হবে তো সে? সত্যবতীও বোধহয় পুত্রের চেহারা দেখে খুব একটা ভরসা পাননি। অবশ্য প্রশ্নটাও ঠিক পুত্রের কাছে মায়ের মতো নয়। এ যেন ভবিষ্যৎ দ্রষ্টা এক ঋষির কাছে সাধারণ রমণীর আকুতি, ভালো ছেলে হবে তো বাবা? জননীর কথা শুনে দৈব প্রেরিত ব্যক্তির দূরদৃষ্টিতে ব্যাস বললেন, মা, এই রানীর গর্ভে যে ছেলেটি হবে তার গায়ে থাকবে হাতির মতো শক্তি। তিনি বিদ্বান, ভাগ্যবান এবং বুদ্ধিমান হবেন। কিন্তু সেই ভাবী ছেলের মা এমন একটা ব্যবহার করলো যে ছেলেটি তাঁর অন্ধ হয়েই জন্মাবে। সত্যবতী বললেন, কি সর্বনেশে কথা বাবা! একজন অন্ধ মানুষ কি কুরুবংশের উপযুক্ত রাজা হতে পারে? তুমি বাপু কুরুবংশের উপযুক্ত রাজা হওয়ার মতো একটি পুত্র জন্মের ভাবনা করো। সেও তার পিতার বংশের ধারা বজায় রাখবে। ব্যাস আর কি করেন, মায়ের কথায় রাজি হলেন। আবার কাশীরাজ নন্দিনী অম্বিকা যথা সময়ে একটি অন্ধপুত্র প্রসব করলেন। এখনকার দিনে হলে বলা যেত অনিপ্সিত এক ধর্ষণের ফলে অম্বিকার পুত্রের এই অঙ্গহানির বিকার ঘটেছে। অথবা ব্যাসের ভবিষ্যৎ দৃষ্টির উপর ভরসা না রাখলে বলা যায় অম্বিকার পুত্র অন্ধ হয়ে জন্মানোর পরই সত্যবতী ব্যাসের কাছে দ্বিতীয় অনুরোধটি রাখছেন। অম্বিকার অন্ধপুত্রের মুখ দেখে ভূয়দর্শিনী সত্যবতী আবারও আহ্বান জানালেন ব্যাসকে। এবার বিচিত্র বীর্যের দ্বিতীয় মহিষী অম্বালিকার পালা। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বিচিত্র বীর্যের প্রথমা মহিষীর গর্ভে অন্ধপুত্র জন্মানোয় সত্যবতী আবার ব্যাসকে ডাকলেন। এবারে
দ্বিতীয়া মহিষী অম্বালিকার গর্ভে পুত্র উৎপাদনের জন্য সত্যবতী অম্বালিকাকেও ধীরে মধুরে বুঝিয়ে সুঝিয়ে শয়নকক্ষে পাঠালেন। অম্বালিকা অপেক্ষা করতে লাগলেন নিযুক্ত পুরুষ ব্যাসের আগমনের জন্য। ব্যাস একইভাবে জটা, দাড়ি আর দীপ্ত চক্ষুর বিকর্ষণ নিয়ে উপস্থিত হলেন অম্বালিকার কক্ষে। অগ্রজা অম্বিকার অভিজ্ঞতায় অম্বালিকা মনের জোর করেই চোখ বন্ধ করলেন না বটে, কিন্তু ভয়ে সিটিয়ে গেলেন একেবারে। সেই ভয়েই বুঝিবা তিনি একেবারে বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেলেন। মিলন সম্পূর্ণ হলো এইভাবেই, ভয়ে বিবর্ণতায়। আগের বারে যার সঙ্গে তার মিলন হয়েছিল সেই ভীতা নিমীলিত চক্ষু অম্বালিকার সঙ্গে কোনো কথা বলার সুযোগই পাননি ব্যাস। এক অন্তহীন বিকর্ষণের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছিল। এবারে শত শত প্রজ্বলিত দীপমালার মধ্যে তাঁরই দিকে তাকিয়ে থাকা এক বিবর্ণ মলিন সন্ত্রস্ত মুখ ব্যাস দেখতে পেলেন। সেই মুখের মধ্যে তৃপ্তির আভাস ফুটে না উঠলেও তার মধ্যে অনভিনন্দন বা সম্পূর্ণ নির্বিকার ভাব ছিল না। ভয়ে সিঁটিয়ে থাকা রমণীর মুখপানে তাকিয়ে ব্যাস দুটো কথা বলার সুযোগ পেলেন। বললেন, আমার এই বিরূপ বিষম আকৃতি দেখে তুমি যখন এমন বিবর্ণ পাণ্ডুর হয়ে গেলে, তাই তোমার পুত্রটির চেহারা হবে এইরকম নিষ্প্রভ বিবর্ণ গোছের। আমি বলি তার নাম রেখো পাণ্ডু। মাথা নত করলেন অম্বালিকা। শয়ন কক্ষ থেকে নির্গত হতেই দৈপায়নকে ধরলেন সত্যবতী। বললেন, এবারে একটি সুলক্ষণ পুত্রের জন্ম হবে তো? ব্যাস বললেন, এই পুত্রটি যথাকালে প্রবল পরাক্রান্ত এবং জগৎ বিখ্যাত হবে। কিন্তু মা, অম্বালিকার পূর্ব আচরণ অনুযায়ী এই ছেলেটির গায়ের রং হবে বিবর্ণ পাণ্ডু। গায়ের রং দিয়ে আর কি হবে? সত্যবতী খুব একটা হতাশ হলেন না, কিন্তু তবুও আবার কি মনে করে পুত্র দৈপায়নকে তিনি তৃতীয়বার অনুরোধ করে বসলেন। হয়তো এই অনুরোধও তিনি পাণ্ডু জন্মাবার পরেই করেছিলেন। হয়তো পাণ্ডুর বিবর্ণতা দেখে তার কোনো বড় আশঙ্কা হয়নি, কিন্তু একবারের তরেও হয়তো বড় রানী অম্বিকার দশা দেখে তার মায়া হয়েছিল। হয়তো ভেবেছিলেন স্বামী বেঁচে নেই এবং একটি জন্মান্ধ পুত্রের মুখ থেকে সারা জীবন কাটাতে হবে তাকে। মনে মনে হয়তো সে দুষবে সত্যবতীকে। সত্যবতী মাতৃসুলভ বায়না করে ব্যাসকে তৃতীয়বার অনুরোধ জানালেন আরও একবার অম্বিকার সঙ্গে মিলিত হবার জন্য। জন্মেই যে বিরাগী পিতার সঙ্গে তপস্যায় চলে গিয়েছিলেন, সে পুত্রের মনে মাতৃকৃত্যের দায় ছিল। ব্যাস মায়ের কথায় রাজি হলেন। ওদিকে পাণ্ডু জন্মালেন। চেহারাটি বিবর্ণ হলেও রাজা হওয়ার সমস্ত লক্ষণই তার মধ্যে অতি প্রকট ছিল। সত্যবতী আবারও ব্যাসকে আহ্বান জানালেন এবং আবারও বড় রানী অম্বিকাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলেন। অম্বিকা সামনাসামনি সত্যবতীর কথা অমান্য করলেন না, কিন্তু তিনি মহর্ষির সেই তপক্লিষ্ট দেহের সেই দুঃসহ গন্ধ, ওই জটা দাড়ির ঘন সন্নিবেশ মনে মনে মেনে নিতে পারছিলেন না। তিনি শাশুড়ির কাছে স্বীকার করে এসেছিলেন বলে নির্দিষ্ট শয়নকক্ষে তার উপস্থিতির ব্যাপারে সত্যবতী কোনো সন্দেহ করেননি, কিন্তু অম্বিকার বুদ্ধি ছিল অন্যরকম। নির্দিষ্ট দিনে তিনি ঠিক করলেন নিজে নয়, তার সুন্দরী দাসীটিকে তিনি পাঠিয়ে দেবেন সেই শয়নকক্ষে, যেখানে ব্যাস আসবেন জননীর অনুরোধ মেনে নতুন করে গর্ভাধান করার জন্য। নিশিথিনীর মায়া শয়নে মুনির চিত্ত যাতে বিগলিত হয়, তার জন্য অম্বিকা নিজে তাঁর দাসীটিকে খুব করে সাজালেন। রাজাভরণে বসন ভূষণে দাসীটিকে অপ্সরার মতো সুন্দর দেখাচ্ছিল। আধুনিক দৃষ্টিতে দাসীদের সামাজিক স্থিতি মোটেই ভালো ছিল না। কোনো রাজার বাড়িতে এরা থাকতেন, অথবা রাজারা এদের কিনে নিতেন। তারপর রাজকন্যার বিয়ের সময় যৌতুক হিসাবে অসহায় রমণীদের পাঠিয়ে দেওয়া হতো রাজকন্যাদের সঙ্গে। নূতন রাজবাড়িতে যাতে রাজকন্যারা মানিয়ে নিতে পারেন, সে কাজে সাহায্য করতেন এরা। দ্বিতীয়ত, রাজবধূরা যখন ঋতুমতী হয়ে স্বামী সহবাসে অক্ষম হতেন, তখন রাজাদের সঙ্গ দিতেন এই রমণীরাই। জাতিগতভাবে এরা সমাজের 3 উচ্চবর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য ঘরের মেয়ে হতেন না। বেশিরভাগ ক্ষেত্রে এরা ছিলেন শূদ্রবর্ণের, কিন্তু সৌন্দর্যের মাপকাঠিতে এরা অনেকেই ছিলেন যথেষ্ট সুন্দরী, এবং সৌন্দর্যের কারণেই এক রাজা তাদের যৌতুক দিতেন, অন্য রাজা তাদের ভোগ করতেন। মহাকাব্যের সমাজে এই দাসীরা অনেক বড় বড় রাজা মহারাজা বা মুনি ঋষির জননী হয়েছে। এদিকে অম্বিকা তো তাঁর খাস দাসীটিকে মহর্ষি ব্যাসের জন্য সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলেন। রাজবাড়ির দাসীর কাছে এ ছিল এক অপরিমিত সৌভাগ্য। সে চিরকাল রাজার প্রয়োজনে ব্যবহৃত হয়েছে, আজ সে পুত্র লাভের জন্য সাদরে নিযুক্তা। তাছাড়া
পরমর্ষি বেদব্যাসের সম্মান মর্যাদাও কি সে জানে না? সে হস্তিনার রাজবাড়িতে থাকে, রাজকীয় পরিশীলনে তার বোধ অনেক উন্নত হয়ে গেছে এবং ইতোমধ্যে 2 রাজবধূর গর্ভে 2টি পুত্র সন্তান দেখে আজ সে আপ্লুত বোধ করছে। মহামুনি ব্যাস তার গর্ভে পুত্র জন্মাবেন এই মর্যাদায় আজ সে অভিভূত। এর আগের 2বারই বিচিত্রবীর্যের রানীরা বিষণ্ণ মুখে ঘরে শুয়ে থেকেছেন, ব্যাসের প্রতি বিষবৎ পরিহারের আচরণ করেছেন। আজ সেরকম ঘটল না। আজ ব্যাস দেখলেন এক সুন্দরী রমণী সর্বাভরণ ভূষিতা হয়ে তার আগমনের প্রতীক্ষা করছে, শয়নকক্ষে নয়, রাজগৃহের দ্বারে। তিনি আসতেই সেই রমণী তাকে সাদরে পথ দেখিয়ে নিয়ে গেল শয়নকক্ষ পর্যন্ত। ঋষির অনুমতি নিয়েই সে তাকে আসন দিল বসতে, আহার দিল ফলমূল। ভারী খুশি বেদব্যাস। তার শুষ্ক রুক্ষ মুনি জীবনে কোনো সুন্দরী রমণী এমন মধুর ব্যবহার করেনি তার সঙ্গে। ব্যাস বড় খুশি হয়ে তার সঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্প করলেন। গল্পে স্বল্পে কথারঙ্গে কখনো তার হাত দুটি ধরলেন মুনি, কখনো হাত রাখলেন কাঁধে পিঠে। কানে কানে কহিবার ছলে দাসীর লজ্জারণ কুসুম কপল চুম্বনও করলেন হয়তো। লগ্ন অনুকূল হলো, আলিঙ্গন ঘনতর হলো। ব্যাস দাসীর সঙ্গ সুখে পরম তৃপ্তি লাভ করলেন। সহবাসের অন্তে পরম প্রীত ব্যাস দাসীর কপালে হস্তস্পর্শ করে বললেন, আমার অনুগ্রহে আজ থেকে তুমি আর দাসী থাকবে না। ব্যাস আরো বললেন, আমি মনে করি কোনো মহাপুরুষ আসছেন তোমার গর্ভে। তিনি হবেন পরম ধার্মিক এবং বুদ্ধিমান মানুষের মধ্যে তিনি হবেন শ্রেষ্ঠ। দাসীকে আশীর্বাদ করে দৈপায়ন ব্যাস বাইরে এলেন। জননীর কাছে বিদায় নেবার সময় বড় রানী অম্বিকার ছলের কথাও যেমন বললেন, তেমনি জানালেন শূদ্রা দাসীর সঙ্গে তার আনন্দ মিলনের কথা। ব্যাস তপস্বী, তাই মায়ের অনুজ্ঞা পালন করে সন্তানের জন্ম দিয়ে গেলেন, কিন্তু তাদের দায়িত্ব দিয়ে গেলেন তাঁরই গৃহস্থাংশ ভীষ্মের ওপর। কিন্তু ভাবনার সময় যখন আসবে তখন তাকে বারবার ঠিক ফিরে আসতে হবে হস্তিনার দ্বন্দ্ব দীর্ণ সংসারের প্রাঙ্গণে। বারবার তাকে সত্যের পথ বলে দেবার জন্য আশ্রম ছেড়ে আসতে হবে মমতার টানে, নারীর টানে। আসতে হবে মহাভারতের কবি হয়ে ওঠার উপকরণ সংগ্রহের জন্য, স্রষ্টার মতো, সাক্ষী চৈতন্যের মতো। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৫৫ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।